হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? সিজিএল একদম কাছে চলে এসেছে। তোমরা আশা করছি অ্যাডমিট কার্ড আস্তে আস্তে ডাউনলোড করছো সবাই। পরীক্ষা খুব ভালো হবে তোমাদের। তো আজকে আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পলিটির কিছু কোয়েশ্চেন, যেগুলো একেবারে রিসেন্ট সিএইচএসএল সিপিওতে এসেছে, যেগুলো কিন্তু সিজিএলে আসার চান্সেস খুব হাই। ঠিক আছে, প্রত্যেকটা শিফটেই দেখবে এক একটা কোয়েশ্চেন আসছে। তো সেই সমস্ত কোয়েশ্চেনগুলো আজকে আমরা আলোচনা করব। হয়তো দেখো সেই স্পেসিফিক্যালি সেই কোয়েশ্চেনটা আসবে না, কিন্তু ঘুরিয়ে সেই অপশান দিয়ে হয়তো একটা কোয়েশ্চেন করে দিল। ঠিক আছে, ইভেন ধরো কারেন্ট কিছু কেসেস থেকে কোয়েশ্চেন এসে গেল, যেগুলো হচ্ছে এখন সিএইচএসএলে হয়েছে, রিসেন্ট কিছু অ্যামেন্ডমেন্ট, রিসেন্ট যদি কোনো কেস হয়ে থাকে, তো সেই সব জায়গা থেকে কোয়েশ্চেন হচ্ছে। তো সেই সমস্ত কোয়েশ্চেনগুলোই আজকে আমরা ডিসকাস করব। তো 40 কোয়েশ্চেন্স আর দেয়ার। তো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে which of the following parts, আচ্ছা আজকে আমরা কিসের ওপরে ডিসকাস করছি? দেখো ফান্ডামেন্টাল রাইটস আর ডিউটিস, মানে ফান্ডামেন্টাল রাইট আর ফান্ডামেন্টাল ডিউটিস, আর হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আর হচ্ছে অ্যামেন্ডমেন্টের ওপরে যেই কোয়েশ্চেনগুলো সিএইচএসএল আর সিপিওতে 2024, ওকে 2024-এ যে কোয়েশ্চেনগুলো এসছে সেইগুলোই আজকে আমরা আলোচনা করব। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো, which of the following parts of the Indian Constitution is described as the Magna Carta of India? ঠিক আছে, ম্যাগনা কার্টা কাকে বলা হচ্ছে কনস্টিটিউশনের? ম্যাগনা কোনটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট? পার্ট 3, মানে হচ্ছে কি পার্ট 3-তে কি আছে? ফান্ডামেন্টাল রাইট। পার্ট 4-এ কি আছে? ডিপিএসপি। পার্ট 2-তে সিটিজেনশিপ। আর পার্ট 1-এ কি আছে? ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ইউনিয়ন অ্যান্ড ইটস, তাই তো? তাহলে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া কাকে বলা হচ্ছে? পার্ট 3, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টাল রাইট। পার্ট 4 ডিপিএসপি, পার্ট 2 সিটিজেনশিপ, পার্ট 1 হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ওকে, দেখো সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে? সেকেন্ড কোয়েশ্চেন বলছে which of the following articles of the Constitution of India cannot be amended with simple majority? সিম্পল মেজরিটি দিয়ে, মেজরিটি মানে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করার প্রসেস। ঠিক আছে, শুধু কনস্টিটিউশন না, কোনো কিছুকেই অ্যামেন্ড করার প্রসেস হচ্ছে মানে পার্লামেন্টে যে সিট আছে সেটা কত মেজরিটি দিয়ে পাস করাতে হবে। একটা সিম্পল মেজরিটি হয়, একটা স্পেশাল মেজরিটি হয়, অ্যাবসলিউট মেজরিটি হয়, তো এরকম করে পাস। তো এই যে আর্টিকেলগুলো দিয়েছে তার মধ্যে কোনটা সিম্পল মেজরিটি দিয়ে অ্যামেন্ড করা যাবে না, এটা হচ্ছে কোয়েশ্চেন। দেখো ফান্ডামেন্টাল রাইটকে ইউজুয়ালি সিম্পল মেজরিটি দিয়ে অ্যামেন্ড করানো যায় না, তার জন্য স্পেশাল মেজরিটি লাগে। তো আর্টিকেল 21 যেটা কি বলছিল? প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, আমরা পড়েছি তো, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি এই আছে। তো এটাকে সিম্পল মেজরিটি দিয়ে পার্লামেন্টে অ্যামেন্ড করা যাবে না, এটাকে অ্যামেন্ড করতে গেলে স্পেশাল মেজরিটি লাগবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, রিট অফ ম্যান্ডামাস কি বলছে? কিসে কি রিটের নাম কি? ম্যান্ডামাস ইজ আ ফান্ডামেন্টাল রাইট। ম্যান্ডামাস কি? একটা ফান্ডামেন্টাল রাইট ক্লাসিফাইড আন্ডার। রিট কিসের আন্ডারে আছে? দ্য রাইট টু ইকুয়ালিটি, নাকি কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, নাকি কনস্টিটিউশনাল রেমেডিস, নাকি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান? কিসে আছে? কনস্টিটিউশনাল রেমেডি, তার মধ্যেই ম্যান্ডামাস পড়ে। ক রকমের রিটের কথা বলা আছে? এটা 32 নম্বর আর্টিকেলে আছে। ঠিক আছে, কতগুলো রিটের কথা বলা আছে? 5টা রিটের কথা বলা আছে, তার মধ্যে একটা হচ্ছে ম্যান্ডামাস। ওকে, তাহলে রিট অফ ম্যান্ডামাস কিসের পার্ট? কনস্টিটিউশনাল রেমেডিস, যেটা কিনা আর্টিকেল হচ্ছে 32। সেখানে 32 আর্টিকেলে শুধু ম্যান্ডামাসের কথাই কি বলা আছে? না, 5টা রিটের কথা বলা আছে। কি কি বলা হয়েছে? হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্চোরারি, প্রোহিবিশন, আর হচ্ছে কুও ওয়ারেন্ট। ওই 5টা রিটের কথা বলা হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, which of the following article prohibit traffic in human being and forced labor? ট্রাফিক ইন হিউম্যান বিং, মানুষকে কেনা বেচা করা গুডসের মতো,
আর হচ্ছে কি ফোর্সড লেবার, লেবার মানে হচ্ছে জোর করে খাটানো, বিনা পয়সায় খাটানো, সেটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 23-তে বলা হয়েছে যে কাউকে বেকার খাটানো যাবে না, আর কারো কোনো মানুষকে, সে ছেলে হোক মেয়ে হোক বা চিলড্রেন হোক, তাকে হচ্ছে অ্যাজ গুডস কেনা বেচা করা যাবে না। সেটা কে বলছে? 23 নম্বর আর্টিকেল। ঠিক আছে। 25 নম্বর আর্টিকেলে কি আছে? যে আমি যে কোনো ধর্ম গ্রহণ করতে পারবো, প্রফেস, প্র্যাকটিস আর প্রোপাগেট। ঠিক আছে। 28-এ কি বলা হয়েছে? কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া যাবে না এডুকেশনাল ইনস্টিটিউশনে। ঠিক আছে। আর 22 নম্বর আর্টিকেলে অ্যারেস্ট আর ডিটেনশনের বিরুদ্ধে কিছু অধিকারের কথা বলা হয়েছে। এটার আনসার কি হবে? 23 নম্বর আর্টিকেল। ওকে। নেক্সট দেখো, how many type of writ can be issued by the Supreme Court to protect the fundamental right of Indian citizen? এক্ষুনি আলোচনা হয়েছে একটা রিটের কথা, ম্যান্ডামাস। এখানে বলছে যে সুপ্রিম কোর্ট কতগুলো রিট ইস্যু করতে পারে। হাউ মেনি টাইপস অফ রিট প্রোটেক্ট দ্য ফান্ডামেন্টাল রাইট অফ ইন্ডিয়ান সিটিজেন? কত রকম? এক্ষুনি বললাম 5 রকমের। 5 রকমের রিট হচ্ছে সুপ্রিম কোর্ট ইস্যু করতে পারে আন্ডার আর্টিকেল 32। আর যদি হাইকোর্ট হয় তাহলে কত নম্বর আর্টিকেলের আন্ডারে হবে? 226 এর আন্ডারে হবে। ঠিক আছে। 5 রকমের রিট ইস্যু করতে পারে, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, সার্চোরারি আর হচ্ছে কুও ওয়ারেন্টো। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ ক্লজ অফ আর্টিকেল 20, আর্টিকেল 20 কোন ক্লজে ইনকর্পোরেট দ্য ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি? 20 নম্বর আর্টিকেলে 3টে ক্লজ ছিল। 20 ক্লজ 1, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই জানো, ফান্ডামেন্টাল রাইটে ছিল। তো 20তে হচ্ছে 3টে ক্লজের কথা বলা হয়েছিল। ঠিক আছে। একটাতে ফার্স্ট ছিল নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। ঠিক আছে। 2এ ছিল নো ডাবল জিওপার্ডি। আর 3এ ছিল নো সেলফ ইনক্রিমিনেশন। এই 3টে কথা ছিল। তার মধ্যে বলছে যে ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি, ডাবল জিওপার্ডি তাহলে কোথায় আছে? 20-এর 2-এ আছে। তাহলে এখানে অপশন কি হবে? অপশন ডি হবে। ডাবল জিওপার্ডি মানে কি? যে ধরো একটা মানুষ একটাই দোষ করেছে, একটাই ক্রাইম করেছে, তো তার জন্য 2 রকমের সাজা দেওয়া যাবে না। বোঝা গেছে আমার কথা? আর নো এক্স পোস্ট ফ্যাক্টো ল আর সেলফ ইনক্রিমিনেশন তোমরা আমাকে কমেন্ট করে বলবে, আগে পড়িয়েছি আমি। ঠিক আছে। আর্টিকেল 20 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ রিলেটেড টু, একটা জায়গায় কোয়েশ্চেন দেখলাম যে 20 সাবক্লজ জানতে চাইছে। একটা জায়গায় কোয়েশ্চেন হচ্ছে আর্টিকেল 20-তে আছেটা কি? আর্টিকেল 20-তে কি আছে? প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্স। ঠিক আছে। এখানে কি আছে 20-তে? প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্স। একটা অফেন্স করে আমি কনভিক্ট হয়েছি, তো সেখানে আমি কনভিক্ট হওয়ার পরে কি কি রাইট পাচ্ছি, সেইটা হচ্ছে আর্টিকেল 20। অ্যাবলিশন অফ টাইটেল কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 18। আর ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট আর্টিকেল 16, তাই তো? আর ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার আর্টিকেল 26। ওকে। নেক্সট দেখো, which of the following articles of the constitution states that it shall be the duty of every citizen of India to promote harmony and the spirit of common brotherhood? মনে পড়ছে কিছু? কমন ব্রাদারহুড amongst all people of India, transcending religious, linguistic and regional or sectional diversities, to renounce practice derogatory to the dignity of women. এই যখন আমি ফান্ডামেন্টাল, এটা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস থেকে কোয়েশ্চেন। ঠিক আছে। যখন আমি ফান্ডামেন্টাল ডিউটি পড়িয়েছি বলেছি যে কিওয়ার্ডগুলো মনে রাখতে। কিওয়ার্ড কি? কমন ব্রাদারহুড আর ডিগনিটি অফ উইমেন। কত নম্বর ক্লজে ছিল? সাব ক্লজে 51 এর সাবক্লজ ই-তে ছিল যে কমন ব্রাদারহুড মানে সৌভ্রাতৃত্ব বোধ হচ্ছে সবার মধ্যে বজায় রাখা, আর কি
উইমেনের ডিগনিটিকে হার্ম হতে না দেওয়া, সেটা কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 51 এর সাবক্লজ ই তে আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, in which judgment did Supreme Court extend the scope of Article 21 and observe that the right to education flow directly from the right to life? Right to life আর্টিকেল 21 কি বলছে? আর্টিকেল 21 বলছে যে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। তো সুপ্রিম কোর্টের কোন কেসে এই রাইট টু লাইফটাকে এক্সটেন্ড করে দেওয়া হলো, দিয়ে বলা হলো রাইট টু লাইফ থেকেই ডাইরেক্টলি রাইট টু এডুকেশনটা ফ্লো করবে? কোন কেসে বলা হলো? মোহিনী জৈন ভার্সেস স্টেট অফ কর্ণাটকা, ঠিক আছে, যেটা হয়েছিল 1992-তে, বুঝতে পেরেছো? সেখানে হচ্ছে কি ইনি একজন মানে কি বলবো ডক্টরি পারসিউ করছিলেন, এরকম একজন স্টুডেন্ট যিনি ফিস দিতে পারছিলেন না, যার জন্য হচ্ছে ওনার সেই কেস করা কর্ণাটকের স্টেট অফ কর্ণাটকের বিরুদ্ধে, যে হচ্ছে 21-এর আন্ডারে রাইট টু লাইফ থেকেই যেন রাইট টু এডুকেশনটা ফ্লো হয়। ইটস রাইট টু এডুকেশন ইজ আ ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে? সেটা কোন কেসে বলা হলো? মোহিনী জৈন ভার্সেস স্টেট অফ কর্ণাটকা। নেক্সট কোয়েশ্চেন দেখো, which of the following articles was amended by the constitution 50th? কি বলছে? 50 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1984। এখানে হচ্ছে কোন আর্টিকেলকে অ্যামেন্ড করা হয়েছে সেটা হচ্ছে কোয়েশ্চেন আমাদের। কি বলছে? 50 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে নিচে যে আর্টিকেল দেওয়া হয়েছে তার মধ্যে কোন আর্টিকেলটাকে অ্যামেন্ড করা হয়েছে? এটার আনসার হবে দেখো আর্টিকেল 33। আমাকে আগে জানতে হবে আর্টিকেল 33-তে আছেটা কি। আর্টিকেল 33-তে আছে যে পার্লামেন্টের কাছে পাওয়ার আছে টু রেস্ট্রিক্ট সাম ফান্ডামেন্টাল রাইট। কাদের রেস্ট্রিক্ট করতে পারবে ফান্ডামেন্টাল রাইট? যারা আর্মড ফোর্সে আছে, যারা আর্মড ফোর্সে আছে তাদের কিছু ফান্ডামেন্টাল রাইট রেস্ট্রিক্ট করতে পারবে। কে করতে পারবে? পার্লামেন্ট, ঠিক আছে? এটা আছে আর্টিকেল 33-তে। এবারে 50 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1984, এখানে মানে মোদ্দা কথাটা এটা, ধরো একজন আর্মি ম্যান, আর্মি পার্সোনাল, সে ধরো বর্ডারে যুদ্ধ করছে, তো সেখানে ধরো সে বলল গিয়ে যে না আমার হচ্ছে আর্টিকেল 21 ভায়োলেট হচ্ছে, আমি যুদ্ধ করব না, আমার প্রোটেকশন অফ লাইফ আর পার্সোনাল লিবার্টি, আমি মারা যেতে পারি, আমি এখানে যুদ্ধ করব না। তো সেটা করা যাবে না, সেই জন্য পার্লামেন্ট কি করলো? পার্লামেন্টের কাছে পাওয়ার দেওয়া হয়েছে যে আর্মড ফোর্সদের, আর্মড পার্সোনালদের হচ্ছে কিছু ফান্ডামেন্টাল রাইট রেস্ট্রিক্ট করতে পারবে পার্লামেন্ট, ঠিক আছে? এবার 50 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1984 এটাকে একটু এক্সটেন্ড করে দিল। এই আর্মড ফোর্স তো ছিলই, এবার দেখো ইন্টেলিজেন্স ব্যুরো যারা, মানে ধরো সিবিআই, ঠিক আছে, সিবিআইতে যারা কাজ করছে, বা ধরো ইডি, এই সমস্ত যে সব ইন্টেলিজেন্স এজেন্সিগুলো আছে, ইডি বলাটা ভুল হবে, সিবিআই ধরো, এই সমস্ত ইন্টেলিজেন্স এজেন্সি যারা আছে তাদের পার্সোনালদেরও কিছু ফান্ডামেন্টাল রাইট পার্লামেন্ট রেস্ট্রিক্ট করতে পারবে। আর কাদের করতে পারবে? টেলিকমিউনিকেশন, কি বললাম? টেলিকমিউনিকেশনদের পার্সোনাল যারা, যেখানে তারা যারা চাকরি করে তাদেরও হচ্ছে কিছু ফান্ডামেন্টাল রাইট রেস্ট্রিক্ট করতে পারবে পার্লামেন্ট। টেলিকমিউনিকেশন কি মানে কোন কোন জায়গায় দেখো, সেটা ধরো কেউ নেভিতে একজন টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে কাজ করছে, বা ধরো এয়ার ফোর্সের কোনো টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে সে কাজ করছে, মানে যেখানে আমার হচ্ছে কি বলবো ইনফরমেশনটা বাইরে বেরিয়ে গেলে প্রবলেম হওয়ার চান্সেস আছে, তো সেই টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টগুলোর যারা পার্সোনাল তাদেরও কিছু ফান্ডামেন্টাল রাইট রেস্ট্রিক্ট করতে পারবে পার্লামেন্ট। সেটা কে বলছে? 50 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1984, ঠিক আছে? আগে ছিল শুধু আর্মড ফোর্স পার্সোনালদের হচ্ছে কিছু ফান্ডামেন্টাল রাইট রেস্ট্রিক্ট করতে পারবে। এই অ্যামেন্ডমেন্টটা কাদেরকে বললো? আইবি, যারা ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরি করছে, টেলিকমিউনিকেশনে চাকরি করছে, আর্মি নেভিতে, তো তাদেরও কিছু ফান্ডামেন্টাল রাইট রেস্ট্রিক্ট করতে পারবে কে? পার্লামেন্ট, ঠিক আছে? তাহলে আর্টিকেল 33 হলো আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো,
Dash has called the right to constitutional remedy as the soul of the constitution. Constitutional remedy মানে আর্টিকেল 32। আর্টিকেল 32 কে বলেছেন যে এটা হচ্ছে সোল অফ দ্য কনস্টিটিউশন, হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট কোয়েশ্চেন দেখো, সার্চোরারি কামস আন্ডার। একটু আগে দেখলাম যে ম্যান্ডামাস কার আন্ডারে পড়ে, তখনই সার্চোরারি কথা বলছিলাম। সার্চোরারি কার আন্ডারে আসে? ওই কনস্টিটিউশনাল রেমেডির আন্ডারেই আসে। 5টা রেমেডি আছে, তার মধ্যে একটা হচ্ছে সার্চোরারি, ঠিক আছে। নেক্সট দেখো, ড্যাশ ফান্ডামেন্টাল ডিউটিজ ওয়্যার অ্যাডেড ইন পার্ট 4 of the constitution under article 51A in the year 1976 through 42nd constitutional amendment. ফান্ডামেন্টাল রাইট তো ফান্ডামেন্টাল ডিউটিস, যখন কনস্টিটিউশন তৈরি হয়েছে তখন তো আমাদের কোনো ফান্ডামেন্টাল ডিউটিস ছিলই না, পরে ইনকর্পোরেট করা হয়েছে কবে? 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে 1976-এ, ঠিক আছে। এর জন্য একটা আর্টিকেল জোড়া হয়েছে 51A, যার সাবক্লজ করে করে ফান্ডামেন্টাল ডিউটিস দেওয়া হয়েছে। তো আমার এখানে কোয়েশ্চেন হচ্ছে, ফান্ডামেন্টাল ডিউটি যখন অ্যাড হয়েছে 1976 সালে, তখন কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড হয়েছিল? কতগুলো? 10টা, ঠিক আছে, 10টা ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড হয়েছিল। Which article of the constitution mention about establishing and maintaining institution for religious and charitable purposes? কি বলছে, কনস্টিটিউশনের কোন আর্টিকেলে এস্টাবলিশ করতে পারবে আর মেনটেন করতে পারবে ইনস্টিটিউশন ফর রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল, এডুকেশন নয় কিন্তু, রিলিজিয়াস আর চ্যারিটেবল পারপাস, কোনটা হবে? আর্টিকেল 26, ঠিক আছে। 26 কি বলেছে, যে টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার, সেই রিলিজিয়াস অ্যাফেয়ারকে ম্যানেজ করার জন্য আমি কি করতে পারি? কোনো ইনস্টিটিউশন এস্টাবলিশ করতে পারি, সেটা চ্যারিটেবল আর হচ্ছে রিলিজিয়াস পারপাসের জন্য। ভুল করেও 28 করে দিয়ে চলে এসো না, ঠিক আছে। বা 30-এ হচ্ছে মাইনরিটিসরা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন এস্টাবলিশ করতে পারবে, তো 30 করে দিয়ে চলে এলে না, সেটা নয় কিন্তু। এখানে কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, সবসময় পরীক্ষায় প্রশ্ন মন দিয়ে পড়তে হবে, ঠিক আছে। প্রশ্নে আমার কাছে অ্যাকচুয়ালি জানতে চাইছে কি, কারণ অপশন এরকম কনফিউজিং থাকবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইন আ সিচুয়েশন ওয়্যার ইন এ কে একজন ফিমেল and B হচ্ছে একজন মেল আর ওয়ার্কিং ইন সেম অফিস, একটা সেম অফিসে দুজন, একজন মেল আর ফিমেল A B কাজ করে, সেম ডেজিগনেশন, একই পদে, সেম নেচার অফ ওয়ার্ক, বাট একই রকমের কাজও করে, ধরো দুজনেই একই জায়গায় ম্যানেজার, বাট আনইকুয়াল পেমেন্ট রিসিভড। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন উইল বি অ্যাপ্লিকেবল? আনইকুয়াল পেমেন্ট পাচ্ছে, তো এখানে কোন আর্টিকেলটা অ্যাপ্লিকেবল হবে? 39 ডি, এটা ডিপিএসপি সোশ্যালিস্টিক প্রিন্সিপাল, তাই তো? ডিপিএসপির সোশ্যালিস্টিক প্রিন্সিপাল, সেখানে কি বলছে যে হচ্ছে একজন মেল আর ফিমেলকে একই কাজের জন্য একই পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আনসার কি হবে? 39 ডি। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আর ইনকারেক্ট? ইনকারেক্ট, ঠিক আছে, কোনটা ভুল জানতে চেয়েছে। ফান্ডামেন্টাল ডিউটিজে কিছু স্টেটমেন্ট দিয়েছে, তার মধ্যে কোনটা ভুল জানতে চেয়েছে। 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন্ট্রোডিউস ফান্ডামেন্টাল ডিউটিজ ইন দ্য কনস্টিটিউশন। 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে ফান্ডামেন্টাল ডিউটিজ অ্যাড হয়েছিল কি? হয়নি তো, 42nd হয়েছিল, তাই তো। তারপরে কি বলছে, ফান্ডামেন্টাল ডিউটিজ আর এক্সপেন্ডেড বাই 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। অবশ্যই লাস্ট যে 11th ফান্ডামেন্টাল ডিউটিজ মানে 51 এর সাবক্লজ কে, সেটা কিসে অ্যাড হয়েছে? 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002, যেখানে বলছে 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের প্যারেন্টদের দায়িত্ব যে তারা যেন বেসিক এডুকেশনটা পায়। আর 51 এর সাবক্লজ এতে কি বলছে? রেসপেক্ট ইজ আইডিয়াস অ্যান্ড ইনস্টিটিউশন, ন্যাশনাল ফ্ল্যাগ আর ন্যাশনাল অ্যানথেমকে রেসপেক্ট করার কথা বলছে, তাই এটাও ঠিক স্টেটমেন্ট। তাহলে সেকেন্ডেরটাও ঠিক স্টেটমেন্ট, থার্ডেরটাও। নেক্সট স্টেটমেন্টটা পড়ি, ফান্ডামেন্টাল ডিউটি oblige parent to provide opportunity for education to their child between 6 to 14 years of age। তাহলে এটাও ঠিক সেন্টেন্স যে
লাস্ট যে ফান্ডামেন্টাল ডিউটিজ অ্যাড হয়েছে 51 এর এ এর সাবক্লজ কে, যেটা কিনা এইটা বললাম 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 দিয়ে অ্যাড হয়েছে, সেখানে কি বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের বাবা মায়ের দায়িত্ব তারা যেন বেসিক এডুকেশনটা পায়। তো এর মধ্যে তাহলে কোনটা ইনকারেক্ট? একেরটাই ইনকারেক্ট, তাহলে অনলি 1 হবে আনসার। ঠিক আছে, নেক্সট দেখো, সেকুলারিজম ইজ আ ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশন কি বলছে যে আমাদের কান্ট্রি হচ্ছে সেকুলার কান্ট্রি, ধর্ম নিরপেক্ষ দেশ, তাই তো? তো হুইচ মিনস, তার মানেটা কি? স্টেট ক্যান প্রমোট এনি রিলিজিয়ান, স্টেট কি কোনো রিলিজিয়ান প্রমোট করতে পারে? পারে না তো। স্টেট ডাজ নট প্রমোট এনি রিলিজিয়ান, স্টেট কোনো রিলিজিয়ান প্রমোট করতে পারে না, স্টেটের কোনো নিজস্ব রিলিজিয়ান নেই। দ্য স্টেট প্রমোট দ্য রিলিজিয়ান অফ দ্য মাইনরিটি কমিউনিটি, না পারবে না। স্টেট প্রমোট দ্য রিলিজিয়ান অফ দ্য মেজরিটি কমিউনিটি, না, কোনো রিলিজিয়ানকে প্রমোটই করবে না। নেক্সট দেখো, how many fundamental duties were recommended to be inserted in the Indian Constitution by the Swaran Singh Committee? যখন আমি পড়াচ্ছিলাম তখন বলেছি এই সর্দার সরণ সিং কমিটির রেকমেন্ডেশনেই ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড হয়েছে। তো সরণ সিং কটা ফান্ডামেন্টাল ডিউটি রেকমেন্ড করেছিলেন? 8খানা। ঠিক আছে, 8 ফান্ডামেন্টাল ডিউটিস হচ্ছেন সরণ সিং রেকমেন্ড করেছিলেন, যার মধ্যে থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট 5টা ডিউটি নিয়েছে, 3টে নেয়নি। বোঝা গেছে? সর্দার সরণ সিং 8খানা রেকমেন্ড করেছেন, ইন্ডিয়ান গভর্নমেন্ট 5খানা নিয়েছে, 3খানা নেয়নি। বোঝা গেছে? নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং রিটস ইন ল্যাটিন মিনস উই কমান্ড? কোন প্রত্যেকটা হচ্ছে যে রিট, 5টা রিটের কথা বলা হয়েছে, সেই 5টাই ল্যাটিন ওয়ার্ড, তার ইংলিশ মিনিং আছে। তো উই কমান্ডটা কার মানে? ম্যান্ডামাসের মানে হচ্ছে উই কমান্ড। ঠিক আছে, ম্যান্ডামাসের মানে কি? উই কমান্ড। প্রহিবিশনের মানে কি? টু ফরবিড, মানে বারণ করছে। হেভিয়াস কর্পাস, টু হ্যাভ দ্য বডি অফ। ঠিক আছে, আর quo warranto বাই what authority? আর একটা বাকি রয়েছে, সেটা কি? সার্চোরারি। সার্চোরারি মানে হচ্ছে টু বি সার্টিফাইড। ওকে, তাহলে ম্যান্ডামাসের মানে কি? উই কমান্ড, মানে কাজ না করলে কাজ করার জন্য কমান্ড দেওয়া হচ্ছে, দ্যাট ইজ ম্যান্ডামাস। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর ইনকারেক্ট? এখানেও কি বলেছে, কোনটা ভুল? ফান্ডামেন্টাল ডিউটিজের নিয়ে যে স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে তার মধ্যে কোনটা ভুল? দে আর অব্লিগেটরি ইন নেচার, তারা কি অব্লিগেটরি নেচারে? ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার, হ্যাঁ অবশ্যই, আর এরা অব্লিগেটরিও নেচারে। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইট আর ফান্ডামেন্টাল ডিউটিস কি? কমপ্লিমেন্টারি। The introduction of Article 51A creates strong base for a concrete national character and strong harmony. আচ্ছা, 11th fundamental duty was added by 78th Constitutional Amendment Act. 11th যে ফান্ডামেন্টাল ডিউটি, যেখানে 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের প্যারেন্টের দায়িত্ব এডুকেশন প্রোভাইড করা, মানে সেই অপরচুনিটিটা দেওয়া, সেটা কি 78তে হয়েছিল? না তো, সেটা তো 86তে হয়েছিল, 2002 সালে। 4এরটা তো ভুলই, তাহলে কি হবে? অনলি 4 হবে। কোনটা ভুল? এখানে এটাও ঠিক, হ্যাঁ, স্ট্রং বেস তৈরি করেছে, তাহলে কি এখানে শুধুমাত্র 4টাই হচ্ছে ভুল, যেখানে কিনা বলা হয়েছে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের লাস্ট ফান্ডামেন্টাল ডিউটিটা অ্যাড হয়েছে। ওকে, নেক্সট দেখো, অন 7th November 2022, the Supreme Court of India upheld the reservation for the weaker section, economically weaker section. কি বলছে? economically weaker section. Which of the following amendment brought this reservation in the first place? ঠিক আছে, এই যে EWS দের একটা কোটা প্রোভাইড করা হবে পাবলিক এমপ্লয়মেন্টে, সেটা কত নম্বর অ্যামেন্ডমেন্টে ইন্ট্রোডিউস করা হয়েছে? 103rd অ্যামেন্ডমেন্ট কি বলছে? যে EWS 10% কোটা পাবে ইন
পাবলিক এমপ্লয়মেন্ট, ঠিক আছে। গভর্নমেন্ট সার্ভিসে EWS কত পার্সেন্ট কোটা পাবে? 10%। সেটা আর্টিকেল 16 নম্বর আর্টিকেলের কি সাবক্লজ কি বলছে? ক্লজ 6 এ বলা হয়েছে যে 10% কোটা EWS মানে হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন, SC ST আর OBC বাদ দিয়ে, ঠিক আছে। যে সেকশন অফ পিপল থেকে যাচ্ছে তারা ইকোনমিক্যালি উইকার সেকশন, মানে তাদের যদি অ্যানুয়াল ইনকাম কম হয় অবভিয়াসলি, তো সেখানে তাদেরকে কত পার্সেন্ট কোটা দেওয়া হবে? 10%। সেটা কত নম্বর অ্যামেন্ডমেন্ট বলছে? 103rd। ওকে, নেক্সট দেখো, ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার ডিড দ্য কনস্টিটিউশন 100th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কেম ইনটু ফোর্স? 100 নম্বর অ্যামেন্ডমেন্ট কত সালে ফোর্সে এসেছে বলা হয়েছে, ঠিক আছে। 2015 সালে ফোর্সে এসেছে। কি বললাম? 2015 সালে। অ্যাকচুয়ালি দেখো না, এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। এটা কি নিয়ে বলি, এটা হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে বর্ডার নিয়ে এগ্রিমেন্ট, সেটা নিয়েই এই অ্যামেন্ডমেন্টটা। এটা 1974 সালে যখন ইন্দিরা গান্ধী ছিলেন তখন এই ডিসপিউটটা নিয়ে মানে কি বলবো, এনক্লেভ যেগুলো আছে, ছোট ছোট যে সমস্ত জায়গাগুলো আছে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে, তো সেই সমস্ত জায়গাগুলো এক্সচেঞ্জ করার ব্যাপারে কথাবার্তা, মানে এরকম অনেক এনক্লেভস রয়েছে যেগুলো ধরো ইন্ডিয়ার পার্ট, মানে ইন্ডিয়ার গভর্নমেন্ট সেখানে ধরো রুল করছে, কিন্তু সেটা রয়েছে বাংলাদেশে। আবার এরকম বাংলাদেশের অনেক টেরিটরি এনক্লেভ রয়েছে যেটা ইন্ডিয়াতে রয়েছে, কিন্তু সেটা তার উপরে অধিকার কার? বাংলাদেশের। এরকম ধরো নয়, 102 খানা হচ্ছে ইন্ডিয়ার এনক্লেভ রয়েছে। ইন্ডিয়ার এনক্লেভ মানে ছোট ছোট ধরো ছিটমহল বলা হয় যেগুলোকে। 102 খানা ইন্ডিয়ান এনক্লেভ, যেটা কিনা কোথায় রয়েছে? বাংলাদেশে রয়েছে, ঠিক আছে। আর 72 খানা হচ্ছে বাংলাদেশের এনক্লেভ, যেটা কিনা কোথায় রয়েছে? ইন্ডিয়াতে রয়েছে। তো সেটাকে এক্সচেঞ্জ করা হবে, ঠিক আছে। সেটার মানে রাইটটা, যেটা ইন্ডিয়ান এনক্লেভ বাংলাদেশে রয়েছে সেটা বাংলাদেশের কাছে অধিকার চলে যাবে, আর যেটা বাংলাদেশে রয়েছে মানে ইন্ডিয়াতে রয়েছে অথচ বাংলাদেশে, সেটা ইন্ডিয়ার কাছে অধিকার চলে আসবে। এই এক্সচেঞ্জ নিয়ে 1974 সালে অ্যাকচুয়ালি ওটা হওয়ার কথা, কিন্তু হয়নি। তো সেটা হচ্ছে 2015 সালে সেই অ্যামেন্ডমেন্ট করে এক্সচেঞ্জটা করা হয়। এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ডিসপিউট নিয়ে, ঠিক আছে। তো সেটা কবে ফোর্সে এসেছে? সেটা 2015 সালে ফোর্সে এসেছে, ঠিক আছে। নেক্সট দেখো, হুইচ ডাইরেক্টিভ প্রিন্সিপাল, আচ্ছা ভালো কথা। এটা দেখো, এটা অ্যাকচুয়ালি আর্টিকেল 3 কে এক্সপেন্ড করা হয়েছিল, ঠিক আছে। যে হচ্ছে আমরা কি বর্ডার সত্যি সত্যি দিয়ে দিই, মানে বর্ডার না সরি, আমাদের টেরিটরি কি অন্য কোনো দেশকে দিয়ে দিতে পারি? সেটা তো পারে না। সেই জন্য পার্লামেন্ট থেকে এটা স্পেশাল মেজরিটি দিয়ে এই বিলকে পাস করানো হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ ডাইরেক্টিভ প্রিন্সিপাল হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড ইন এস্টাবলিশিং হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট বোর্ড? কোন ডাইরেক্টিভ প্রিন্সিপাল হ্যান্ডলুম আর হ্যান্ডিক্রাফট বোর্ড এস্টাবলিশ করার কথা বলছে? প্রমোট কটেজ ইন্ডাস্ট্রি আর হচ্ছে কোঅপারেটিভ বেসিস, অন কোঅপারেটিভ বেসিস। কটেজ ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করার কথা বলা হয়েছে কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 43 তে, যেটা কিনা গান্ধীয়ান প্রিন্সিপালের পার্ট, ঠিক আছে। সেখানে কটেজ ইন্ডাস্ট্রি, যেটা কিনা হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট এগুলো তৈরি করা যাবে। নেক্সট দেখো, রিসেন্টলি আ বিল অন ইউনিফর্ম সিভিল কোড, UCC ইউনিফর্ম সিভিল কোড, মানে সারা দেশে একই নিয়ম চলবে, ঠিক আছে, was introduced. Consider the following statement about Union Civil Code and identify the correct. এটা কিন্তু correct statement identify করার কথা বলেছে। The Uniform Civil Code in India Bill 2020 was introduced in the Lok Sabha as a private member. Private member মানে কি? ধরো তিনি সরকার, তিনি সেই যিনি এই বিলটা ইন্ট্রোডিউস করছেন তিনি সরকারের পক্ষের কেউ না, তিনি অপোজিশনের কেউ, ঠিক আছে। তো এটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে। কোনো প্রাইভেট মেম্বার বিল নয়, এত বড় একটা জিনিস সেটা কোনো প্রাইভেট মেম্বার অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস করবে না, সেটা সরকারের পক্ষ থেকেই ইন্ট্রোডিউস হবে, ঠিক আছে। ইউনিফর্ম সিভিল কোড রেফার্স টু দ্য সেম সেট অফ সিভিল ল অ্যাপ্লিকেবল টু অল দ্য সিটিজেন অফ ইন্ডিয়া ইন অল দ্য পার্সোনাল ম্যাটার। অবশ্যই সমস্ত সিটিজেনদের সমান হচ্ছে পার্সোনাল ম্যাটারে সমান অধিকার, মানে অধিকার নয় অ্যাকচুয়ালি, সমান হচ্ছে ল অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। টু প্রোভাইড ফর UCC the provision for UCC in the Constitution of India is mentioned under Article 44.
ডিপিএসপির 44 নাম্বার আর্টিকেলে হচ্ছে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোডের উল্লেখ আছে। তাহলে কোনটা কোনটা ঠিক? 2 আর 3 ঠিক। তাহলে অপশন সি only 2 and 3 আর কারেক্ট। নেক্সট দেখো, which of the following article was amended in the Constitution 5th Amendment Act of 1955? 5 নম্বর অ্যামেন্ডমেন্ট 1955, সেটা কি বলছে? কোন আর্টিকেলকে অ্যামেন্ড করেছে? কোন আর্টিকেলকে অ্যামেন্ড করেছে? আর্টিকেল 3 কে অ্যামেন্ড করেছে। আর্টিকেল 3 তে কি আছে? যে হচ্ছে আমার দেশের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে ধরো দুটো স্টেটকে মার্জ করা বা দুটো স্টেটকে স্প্লিট করে দেওয়া বা নেম চেঞ্জ করা, সেটা কার কাছে অধিকার আছে? সেটা পার্লামেন্টের কাছে অধিকার আছে। ঠিক আছে, অবশ্যই স্টেটের একটা রেকমেন্ডেশন লাগে, তো সেইটাকে অ্যামেন্ড করেছে কে? 5th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1955। এই অ্যামেন্ডমেন্ট আগে কি বলছে? আগে কোনো টাইম বাউন্ডারি ছিল না। ধরো একটা দুটো স্টেটকে ধরো মার্জ করে একটা স্টেট করা হবে, তার মানে দুটো স্টেটের রেকমেন্ডেশনের ব্যাপার আছে, প্রেসিডেন্ট তাদের কাছে রেকমেন্ডেশন চাইবেন, অ্যাডভাইস চাইবেন, তো সেটার কোনো টাইম বাউন্ডারি ছিল, মানে স্টেট এতদিনের মধ্যে তার ডিসিশনটা জানাবে, তার কোনো টাইম বাউন্ডারি ছিল না। তো এই 5th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি করছে? তার একটা টাইম বাউন্ডারি দিচ্ছে যে প্রেসিডেন্টকে এতদিনে, প্রেসিডেন্ট সেটা ঠিক করে দেবেন যে তোমরা দেখো আর এতদিনের মধ্যে তোমরা নিজেদের ব্যাপারটা জানাও। ঠিক আছে, তো সেই টাইম বাউন্ডারিটা কত নম্বর অ্যামেন্ডমেন্টে আসলো? 5th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1955, যেখানে বলা হলো কি যে স্টেটের রিঅর্গানাইজ করার জন্য ধরো বাউন্ডারি অল্টারেশন, স্টেটের মার্চ হলো বা স্টেটকে স্প্লিট করে দেওয়া হলো, সেটার রেকমেন্ডেশনটা স্টেট হচ্ছে একটা টাইম ফ্রেমের মধ্যে প্রেসিডেন্টকে জানাবে। ঠিক আছে, এইটা বলা হচ্ছে এই অ্যামেন্ডমেন্টে। নেক্সট কোয়েশ্চেন, with reference to the directive principle of state policy contained in the Constitution of India, DPSP এর কথা বলা হচ্ছে, which of the following statement is are correct? কোনটা কারেক্ট জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, আর্টিকেল 37 of the Constitution of India provide that directive principle of state policy are enforceable in the High Court only. DPSP কে হাই কোর্ট দিয়ে এনফোর্স করানো যায়? ডিপিএসপি কে হাই কোর্ট, সুপ্রিম কোর্ট কোনো কোর্ট দিয়ে এনফোর্সেবল করানো যায় না, বিকজ ডিপিএসপি হচ্ছে নন জাস্টিসিয়েবল, তাই তো। Article 38 provide that the state shall strive to minimize the inequalities in income amongst individual and group of people. ইনইকুয়ালিটি কে মিনিমাইজ করার কথা বলা হয়েছে আর্টিকেল 38, এটা তো ঠিক স্টেটমেন্ট। নেক্সট দেখো, আর্টিকেল 39 provide that the state shall direct its policy towards securing that there is a equal pay for equal work for both men and women. আর্টিকেল 39 এর ক্লজ ডি তেই তো বলা হয়েছে যে মেন আর উইমেনকে ইকুয়াল কাজের জন্য ইকুয়াল পে করতে হবে, তাহলে এই স্টেটমেন্টটাও ঠিক। তাহলে 2 আর 3 ঠিক। এখানে কারেক্টই জানতে চেয়েছে, তাহলে only 2 and 3 are correct. নেক্সট স্টেটমেন্ট, The Wildlife Protection Amendment Act 2022 received the assent of the President on. এই যে হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন কবে এসেছে? 1972 তে এসেছে। ঠিক আছে, এটাকে অ্যামেন্ড করা হয়েছে 2022 সালে। তো প্রেসিডেন্টের অ্যাসেন্ট, দেখো একটা বিল পার্লামেন্টে ইন্ট্রোডিউস হলো, পার্লামেন্ট থেকে পাস হয়ে যতক্ষণ না প্রেসিডেন্ট তাতে সাইন করছেন ততক্ষণ তো সেটা অ্যাক্ট হবে না। তো এখানে জানতে চাইছে যে প্রেসিডেন্টের অ্যাসেন্ট, প্রেসিডেন্ট এই বিলে হ্যাঁ কবে বলেছেন? এই বিলে হ্যাঁ বলেছেন 19th ডিসেম্বর 2022 তে। দেখো এগুলো একটু কারেন্ট অ্যাফেয়ার রিলেটেড কোয়েশ্চেন, পলিটি নিয়েই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার রিলেটেড, তো এগুলোকেও খেয়াল রাখতে হবে তোমাদের। ঠিক আছে, 19শে ডিসেম্বর 2022 সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022, যেটা কিনা প্রেসিডেন্ট অ্যাসেন্ট দিয়েছেন এই ডেটে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লিড টু দ্য ইনসার্শন অফ আর্টিকেল 21A? কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আর্টিকেল 21A অ্যাড হয়েছে? 87th Amendment Act of 2003। অ্যাকচুয়ালি 21 এতে কি আছে? রাইট টু এডুকেশন, এলিমেন্টারি এডুকেশন দিতে হবে 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের বিনামূল্যে, স্টেট প্রোভাইড করবে, তাই তো। তো সেটাকে 87th অ্যামেন্ডমেন্টে হয়েছিল? হয়নি, 86তে হয়েছিল। 86 নাম্বার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002 তেই হচ্ছে 21A রাইট টু এডুকেশন অ্যাড হয়েছে ফান্ডামেন্টাল রাইটে। ওকে, in which of the following years
was the Juvenile Justice Care and Protection of Children Act 2015 amended? আচ্ছা, এই Juvenile Care and Protection Act কবে এসেছিল? 2015 সালে। সেটা কবে অ্যামেন্ড করা হয়েছে? 2021 সালে অ্যামেন্ড করা হয়েছে। ঠিক আছে, মানে বাচ্চাদের জাস্টিস, জুভেনিয়াল মানে তাই বোঝাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, which article of the Indian Constitution mandate that the state should protect every monument or places of artistic or historic interest? Article of the Indian Constitution, ঠিক আছে, কোন আর্টিকেলে হচ্ছে মনুমেন্ট, প্লেসেস অফ আর্টিস্টিক আর হিস্টোরিক ইন্টারেস্টকে প্রোটেক্ট করার কথা বলা হয়েছে? কোন আর্টিকেলে? 49 নাম্বার আর্টিকেলে বলা হয়েছে মনুমেন্ট আর হচ্ছে হিস্টোরিক ইন্টারেস্টের জিনিসপত্রকে প্রোটেক্ট করতে হবে, আর্টিকেল 49। ঠিক আছে, 39 এর এতে কি আছে? ইকুয়াল জাস্টিস আর হচ্ছে ফ্রি লিগাল এইড। আর 50-এ হচ্ছে এক্সিকিউটিভ থেকে এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারিকে আলাদা করতে হবে। আর 48-এর এতে কি আছে? ওয়াইল্ড লাইফ, এনভায়রনমেন্ট, এইগুলোকে প্রোটেক্ট করার কথা বলা হয়েছে, তাই তো? Which of the following statements about the directive is not correct? আচ্ছা শোনো, এটা একটু ভুল লেখা হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি পরে হবে। হ্যাঁ, ডাইরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি ইজ নট কারেক্ট। ঠিক আছে, এইটা পরে আসবে। কি বললাম? which of the following statement about the directive principle of about the, এখানে about হবে, about the ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইজ নট কারেক্ট, এটা হচ্ছে কোয়েশ্চেন। ঠিক আছে, যে কোনটা হচ্ছে কি জানতে চেয়েছে? নট কারেক্ট, কোনটা ভুল জানতে চেয়েছে। টু এনশিওর দ্য অ্যাবাভ মেনশন এমপ্লয়মেন্ট অ্যান্ড ক্লিন ওয়ার্কিং এনভায়রনমেন্ট ফর মেন, উইমেন অ্যান্ড চিলড্রেন। মেন, উইমেন আর চিলড্রেনকে হচ্ছে কি বলছে? ক্লিন ওয়ার্কিং এনভায়রনমেন্ট দিতে হবে। সেটা কত নম্বর আর্টিকেল বলছে? 42 নাম্বার আর্টিকেল বলছে, তাই তো? প্রোভাইডিং অ্যাডিকুয়েট মিনস অফ লিভলিহুড ফর বোথ মেন অ্যান্ড উইমেন, এটা 39 বলছে। এনশিওরিং ইকুয়াল রিমিউনারেশন ফর ইকুয়াল ওয়ার্ক অনলি ফর মেন, শুধু মেনদের কথা বলা হয়েছে? বলা হয়নি তো, এটাই তো ভুল, তাহলে এটাই হবে আনসার। নেক্সট এটা দিয়েছে দেখো, রেকগনাইজিং দ্য ইকোনমিক সিস্টেম টু প্রিভেন্ট কনসেন্ট্রেশন অফ ওয়েলথ ইন ফিউ হ্যান্ড। হ্যাঁ, ওয়েলথকে কিছু হ্যান্ডে কনসেন্ট্রেট করানো যাবে না, সেটাও ডিপিএসপি বলছে, তাই তো? তাহলে কোনটা ভুল এখানে? শুধু মেনদেরকে ইকুয়াল পেমেন্ট করার কথা, সেটাই ভুল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইড আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ফর অল চিলড্রেন আনটিল দে কমপ্লিট দ্য এজ অফ 6 ইয়ার? যতক্ষণ না তারা 6 বছর, এতক্ষণ কি পড়ছিলাম? 6 থেকে 14, 6 থেকে 14, তাই তো? এটা কে বলছিল? আর্টিকেল 21 এর এ বলছিল, আর 6 থেকে 14 ফান্ডামেন্টাল ডিউটিস 51 এর এর সাবক্লজ কে বলছিল, তাই তো? এখানে স্টেট হচ্ছে এলিমেন্টারি এডুকেশন প্রোভাইড করবে, এখানে হচ্ছে গার্জিয়ান এনশিওর করবে যাতে করে বাচ্চারা এডুকেশন পায় 6 থেকে 14। এখানে কোয়েশ্চেনটা দেখো, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড, শুধু এডুকেশন নয়, কেয়ার আর এডুকেশন 6 বছর পর্যন্ত। ঠিক আছে, সেটা কত নম্বর আর্টিকেল বলছে? সেটা কত নম্বর আর্টিকেল বলছে? আর্টিকেল 45 বলছে, তাই তো? 45 কি বলছে? 6 বছর অবধি চাইল্ডহুড কেয়ার আর এডুকেশন স্টেট প্রোভাইড করবে। 38 কি বলছিল? ইনইকুয়ালিটিকে মিনিমাইজ করতে হবে। 39 কতগুলো সাবক্লজ ছিল বলবে তোমরা। আর 40-তে কি ছিল? ভিলেজ পঞ্চায়েত অর্গানাইজ করার কথা বলেছিল। এটার আনসার 45। নেক্সট কোয়েশ্চেন, in India which of the following is a Gandhian principle of directive principle of state policy? এর মধ্যে কোনটা গান্ধিয়ান প্রিন্সিপাল? টু সেপারেট জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, এটা নয়, এটা হচ্ছে লিবারাল ইন্টেলেকচুয়াল, তাই তো? টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত, এটা গান্ধিয়ান, এটা 40 আর্টিকেল, আর এটা আর্টিকেল 50, তাই তো? টু সিকিউর ইউনিফর্ম সিভিল কোড 44, এটাও লিবারাল ইন্টেলেকচুয়াল। টু প্রোভাইড ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এটা সোশ্যালিস্টিকের কত নম্বর? ইকুয়াল পে 39 এর ডি, তাই তো? তাহলে গান্ধিয়ান কোনটা? অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত। নেক্সট কোয়েশ্চেন দেখো, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আ ওয়ার্কিং উইমেন অন মেটার্নিটি লিভ মাস্ট রিসিভ অল মেটার্নিটি বেনিফিট ফ্রম দ্য এমপ্লয়ার? ঠিক আছে, এমপ্লয়ার থেকে সমস্ত মেটার্নিটি বেনিফিট পাবে।
কত নম্বর আর্টিকেলে? 42তে বলা হচ্ছিল মেটারনিটি ওয়ার্কিং কন্ডিশন বেটার হবে আর উইমেনরা মেটারনিটি বেনিফিট পাবে, সেটা 42। 44-এ কি আছে? ইউনিফর্ম সিভিল কোড। 45-এ 6 বছর অবধি চিলড্রেনরা কেয়ার আর এডুকেশন পাবে। 43 লিভিং ওয়েজ পাবে আর হচ্ছে ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফ। নেক্সট কি আছে? দ্য স্টেট শ্যাল এন্ডিওভার টু সিকিউর টু অল ওয়ার্কার আর লিভিং ওয়েজ অ্যান্ড ডিসেন্ট স্ট্যান্ডার্ড। এক্ষুনি বলেছি, কি বলেছে? লিভিং ওয়েজ আর ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফ। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাবাউট দ্য গিভেন স্টেটমেন্ট ইন দ্য কন্টেক্সট? এটা কত নম্বর আর্টিকেলে আছে? লিভিং ওয়েজ 43, যেটা কিনা সোশ্যালিস্টিক। ইট ইজ মেনশন ইন দ্য 43rd আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন। এটাই তো 43rd আর্টিকেলেই হচ্ছে লিভিং ওয়েজ আর ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফ হবে তাদের, সেটার কথা বলা আছে। 44তে তো ইউনিফর্ম সিভিল কোড, গান্ধিয়ান তো নয়, এটা হচ্ছে সোশ্যালিস্টিক প্রিন্সিপাল, ঠিক আছে। আর ডাইরেক্ট এটা লিবারাল ইন্টেলেকচুয়ালও নয়। নেক্সট দেখো, পোষণ অভিযান ইজ আ প্রোগ্রাম। কিসের কি এটা? পোষণ অভিযান, ঠিক আছে, মানে যেটা মিড ডে মিল স্কিম স্কুল দেয়, ঠিক আছে, অ্যাকচুয়ালি গভর্নমেন্ট দেয়, স্কুল সেটার মিডিয়াম। ইজ আ প্রোগ্রাম টু অ্যাচিভ নিউট্রিশনাল স্ট্যাটাস অফ চিলড্রেন ফ্রম 0 to 6 years. হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইড ফর রেইজিং দ্য নিউট্রিশন? কত নম্বর আর্টিকেলে নিউট্রিশন লেভেল রেইজ করার কথা বলা হয়েছে? 47 নম্বর আর্টিকেলে নিউট্রিশন লেভেল রেইজ করার কথা বলা হয়েছে আর হচ্ছে ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফ যাতে হয়। এটা কিসের পার্ট? এটা সোশ্যালিস্টিক প্রিন্সিপালের পার্ট। একটা গান্ধিয়ানও রয়েছে 47, সেই জন্য লিখলাম, ঠিক আছে। গান্ধিয়ানে হচ্ছে ইনজুরিয়াস টক্সিকেটিং ড্রিঙ্ককে হচ্ছে প্রহিবিট করার কথা বলা হচ্ছে, ঠিক আছে। 44-এ ইউনিফর্ম সিভিল কোড। 46-এ হচ্ছে SC STদের ইকোনমিক আর এডুকেশন ইন্টারেস্টটাকে হচ্ছে প্রোটেক্ট করতে হবে আর 45-এ 6 year অবধি চিলড্রেনদের কেয়ার আর এডুকেশন দিতে হবে, ঠিক আছে। তাহলে পোষণ অভিযান যেটা নিউট্রিশন লেভেলকে রেইজ করার কথা বলা হচ্ছে সেটা আর্টিকেল 47। নেক্সট কোয়েশ্চেন, এক্স অ্যান্ড ওয়াই আর ওয়ার্কিং অ্যাজ ম্যানেজার ইন আ রেস্টুরেন্ট, ঠিক আছে। এক্স আর ওয়াই ম্যানেজার রেস্টুরেন্টে কাজ করছে, বাট দে রিসিভ আনইকুয়াল পে ফর দ্য সেম ওয়ার্ক। তারা হচ্ছে আনইকুয়াল পেমেন্ট পাচ্ছে। হুইচ আর্টিকেল অফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি প্রোভাইড ফর ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক? অনেকবার আলোচনা হয়ে গেছে, 39-এর ক্লজ ডিতে আছে, ঠিক আছে। অন্য অপশনগুলো তোমরা ট্রাই করো। The government scheme Pradhan Mantri Fasal Bima Yojana. Fasal Bima Yojana aim for crop insurance service for farmers. This type of government effort falls under the directive principle of the Indian. কোন ডাইরেক্টিভ প্রিন্সিপালে পড়ছে? কোন আর্টিকেলে? প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। ধরো ফসল যদি কোনো কারণে ধরো ন্যাচারাল ক্যালামিটির জন্য নষ্ট হলো, তাহলে ওই যদি বীমা করিয়ে রাখা হয় তাহলে হচ্ছে ফার্মাররা টাকা পাবে, ঠিক আছে। সেটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 48-এ বলা হয়েছে যে এগ্রিকালচার আর অ্যানিমাল হাজবেন্ডারিটা সাইন্টিফিক লাইনে করতে হবে, সেইটাই বলা হয়েছে, সেইটা এইটা হবে, ঠিক আছে। ফসল বীমা যোজনা এর আন্ডারে পড়ছে। নেক্সট দেখো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট? ভুল কোনটা জানতে চেয়েছে। অ্যাবাউট দ্য স্যালিয়েন্ট ফিচার অফ দ্য 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি ছিল? পঞ্চায়েত। কত সালে এসেছিল? 1992, ঠিক আছে। এখানে কি বলছে? দ্য অ্যাক্ট কোরাসপন্ড টু পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এটা কি পার্ট 3-কে কোরাসপন্ড করছিল? পার্ট 3-তে কি পঞ্চায়েত আছে? নেই তো। পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইট আছে, রাইট? তাহলে এটাই তো ভুল স্টেটমেন্ট, তাহলে এটাই হবে আনসার। নেক্সট দেখো, দ্য অ্যাক্ট গিভস আ কনস্টিটিউশনাল স্ট্যাটাস টু দ্য পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। হ্যাঁ, এটা থেকে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনই স্ট্যাটাস পেয়েছিল। দ্য অ্যাক্ট হ্যাজ অ্যাডেড দ্য 11th শিডিউল টু দ্য কনস্টিটিউশন। 11th শিডিউলেই পঞ্চায়েত আছে, এটাও ঠিক স্টেটমেন্ট। নেক্সট কি বলেছে? ইট কন্টেইন 29 ফাংশনাল আইটেমস। কি আছে? 29 ফাংশনাল আইটেমস রয়েছে পঞ্চায়েতে, ডিলস উইথ আর্টিকেলস, ঠিক আছে। তো এটাও ঠিক স্টেটমেন্ট। ভুল কোনটা? পার্ট 3 কোরাসপন্ড নয়, ঠিক আছে। পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইট আছে আর পঞ্চায়েত কত নম্বরে আছে? 9-এ আছে, ঠিক আছে। পার্ট 9-এ পঞ্চায়েত আছে। নেক্সট অ্যান্ড আওয়ার লাস্ট কোয়েশ্চেন,
How many types of amendment are mentioned by the Indian Constitution as per Article 368? Article 368 এ কত রকম অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছে? দু রকম অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছে। এক হচ্ছে কি স্পেশাল মেজরিটি, মানে 2/3 মেজরিটি দিয়ে একটা বিলকে হচ্ছে পাস করাতে হবে, আর হচ্ছে কনস্টিটিউশনকে, ওকে। আর একটা হচ্ছে 2/3 মেজরিটি প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, আর হচ্ছে স্টেটের অ্যাসেম্বলি থেকেও, হাফ স্টেটের অ্যাসেম্বলি থেকেও বিলকে হচ্ছে সিম্পল মেজরিটি দিয়ে পাস করাতে হবে, তবেই কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা যাবে। এই হচ্ছে দুরকম প্রসেস, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। কোয়েশ্চেনগুলো ভালো করে রিভিশন করো, পলিটি ভালো করে রিভিশন করো, পরীক্ষায় ভালো করে আগে প্রশ্ন পড়বে, তারপর কি জানতে চেয়েছে জেনে তবেই উত্তর দেবে। অনেক সময় আমরা এক্সাইটেড হয়ে গিয়ে প্রথমে যে অপশানটা আছে সেটা দেখেই মার্ক করে দিয়ে চলে আসি, কারেক্ট কোনটা ইনকারেক্ট কোনটা সেটা দেখলামই না হয়তো। সেই সমস্ত ইররেসপন্সিবল বিহেভিয়ারগুলো পরীক্ষার হলে একেবারেই করবে না। পরীক্ষায় কিন্তু পাস করতেই হবে, এবারে অনেক ভ্যাকেন্সি CGL-এ। তো চলো, বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দিও, আবার দেখা হচ্ছে, টাটা, টেক কেয়ার।